নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে বছরের শেষ, অর্থাৎ 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরটা আমরা কোথায় কাটালাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আপনাদের সাথে ভিডিওর মাঝখানে রয়েছি। তাহলে কি বিষয়ে ভিডিওটা সেটা দেখতে হলে তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা। শুনলেন তো আমার বড় মেয়ে কী বললো ভিডিওর মাঝখানে। তবে আমরা কিন্তু এবার কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছি। দেখুন, এটা ভিড় বোঝায় বাস। কৃষ্ণনগর শহর থেকে আমরা একটা বাসে উঠেছি। বাসটা হচ্ছে হুলোরঘাটে বাস। আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু কোথা থেকে কিভাবে যাওয়া যায় মায়াপুর সেটা কিন্তু সমস্ত তথ্যই দেবো। ঠিক ভালো করে মন দিয়ে পুরো ভিডিও দেখবেন। মাঝে মধ্যে কিন্তু কিভাবে যাবেন, কি খাবেন সব বলে দেবো। দেখুন, আমরা কিন্তু কৃষ্ণনগর থেকে আমরা বাসে উঠেছি এবং যদি কেউ কলকাতা থেকে আসেন তারা কৃষ্ণনগর স্টেশনে নামবেন। স্টেশনে নেমে আপনি বাস স্ট্যান্ডে যেতে পারেন বা সদর মোড় থেকে মনে রাখবেন কৃষ্ণনগর হুলোরঘাটের বাসে উঠবেন। সেই বাসটা সোজা গিয়ে আপনাকে মায়াপুরের গেটে নামিয়ে দেবে। আপনাকে ভাড়া নেবে বাস ভাড়া 30 টাকা কৃষ্ণনগর থেকে, এবং 30 টাকার বিনিময়ে আপনি কিন্তু সোজা একদম এই ইস্কন যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। সোজা গেট থেকে ঢুকে যাবেন। গিয়ে প্রথমে কিন্তু মনে রাখবেন আপনি প্রসাদটা কিন্তু কুপনটাই নিয়ে নেবেন। 40 টাকা থেকে শুরু, আপনার 150 টাকা থেকে পর্যন্ত আছে। 40 টাকা আছে, 60 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে এবং 150 টাকা আছে প্লেট। সেই কুপনটা সংগ্রহ করে নেবেন। কুপনে দেখে নেবেন কোন ভবনে, বিভিন্ন ভবনে কিন্তু খাওয়ায়, এবং গীতা ভবন আছে, গদা ভবন আছে, নর্মাল খাবার আছে, বিভিন্ন জায়গায় অন্নদান আছে, বিভিন্ন জায়গায় খাওয়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কুপন সিস্টেম আছে। আবার কোনো জায়গায় বিনা পয়সায় ফ্রিতেও খাওয়া হয়, সেখানেও আপনি কিন্তু খেতে পারেন। তবে এই আমরা বেরিয়ে আমরা বাস থেকে নেমেছি। আমার বড় মেয়ে তিলক কেটে নিচ্ছে, তার মাঝে কিন্তু একটু টিফিন করে নিয়েছি বাইরে, বেশি না, একটু পরোটা খেয়ে নিয়েছি। এবার এই তিলক কেটার পরেই আমরা কিন্তু ইস্কন গেট দিয়ে ঢুকবো। আজকে বছরের শেষ 2024 সাল সামনে পড়ছে, 2023 সালের শেষ। এই 31শে ডিসেম্বরে প্রচণ্ড ভিড়, এবং শহরের শুধু কৃষ্ণনগরের মানুষ নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এবং বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই জড়ো হয়েছে। কারণ এই মুহূর্তে কিন্তু মায়াপুরে চলছে গীতা জয়ন্তী, এবং সেই গীতা জয়ন্তীর প্রোগ্রামও চলছে, এবং নতুন বছরকে একটা শুভেচ্ছা বর্ষবরণ উৎসবও কিন্তু এই ইস্কন মায়াপুরে হয়। সেটা রাত্রিবেলায় হবে। সেখানে আমরা সে সময় ছিলাম না। তবে আমরা সকালবেলায় গিয়ে মন্দিরের মূল গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখানে প্রচুর মানুষ একদম গিজগিজ করছে শুধু মাথা। কিন্তু এখানে ভিড়টা কেন বলুন তো? এই যে ডান দিকে কাউন্টারগুলো দেখছেন, এখানে কিন্তু প্রসাদ গ্রহণের কুপন কাটছে। সবাই টাকা দিয়ে কুপনটা কেটে নিচ্ছে। কেন আগে কুপনটা কাটবেন? কারণ আপনি খাওয়া শুরু হবে বেলা 1টা থেকে, কিন্তু খাবারের কুপনটা কিন্তু আগে নিতে হয়। কারণ কুপন না পাওয়া গেলে কিন্তু আপনি খাবার পাবেন না। কারণ প্রতিটা কুপন অনুযায়ী খাবার একটা লিমিট করা থাকে, এই জন্য। তবে কোনো মানুষের কিন্তু অসুবিধা হয় না, প্রসাদ প্রত্যেকেই পায়, কোনো রকম সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হরিনাম কীর্তনের সারা সব বছর এবং সব সময়। এটাই কিন্তু প্রথম কিন্তু এখানে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা, যিনি প্রভুপাদ প্রতিষ্ঠাতা করেছিলেন, এই প্রতিষ্ঠাতা কিন্তু এখানে আজও কিন্তু নাম কীর্তন হয়ে আসে সারা বছর, এবং সকাল থেকে রাত থেকে সকাল কোনো সময় কীর্তন বন্ধ হয় না। আমরা কীর্তনের সামনের দিকে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম, এবং এটা হচ্ছে দেখুন সামনে যে বিল্ডিং রয়েছে এবং ডান দিকে হচ্ছে মন্দির। আমরা বাঁদিকে, আমরা যেহেতু আমরা বাঁদিক দিয়ে যাচ্ছি কারণ এখানে মিডিয়া হাউস রয়েছে, সেখানে রমেশ মহারাজ ইস্কন আধিকারিক, তার সাথে দেখা করতে হলো, এবং তিনি আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন। এবং নিয়ে যাওয়ার পরে প্রথমেই আমাদেরকে মন্দির দর্শন করাতে হবে, কারণ মন্দিরের আজকের দিনে যা ভিড়, যা লম্বা লাইন, অবশ্যই আমাদেরকে কিন্তু যেটা অন্য গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করলেন আমাদের ইস্কন। এইরকম কি কত সুন্দর ফুল ইস্কনে, কিন্তু এটাই কিন্তু একটা মাহাত্ম্য যে ইস্কনে শীতকালে আপনি যদি বেড়াতে আসেন, তবে এই যে ফুলের যে একটা অপরূপ সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়, সেটা কিন্তু আপনি পাবেন। এই যে রমেশ মহারাজ আমাদেরকে নিয়ে যাচ্ছে, ইনি জনসংযোগ আধিকারিক, এবং তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এবং নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, তিনি সামনে গেট দিয়ে আমার মা ছিল, আমার 2 মেয়ে, আমার স্ত্রী, সকলেই ছিল। তারা এটা হচ্ছে এই গেটটা দিয়ে সকলে মিলে ঢুকতে পারে না, কিছু মানুষ এখানে ঢোকার বেরোনোর ব্যাপার আছে, কিন্তু মেন গেট দিয়ে ঢুকতে হলে আপনাকে চেকিং করে ঢোকাবে। আর সবসময় মনে রাখবেন আপনারা কিন্তু ব্যাগ সমস্ত কিছু রেখে আসবেন
আপনার যদি গাড়িতে যান তাহলে গাড়িতে, বা ঠিক নির্দিষ্ট জায়গায় আপনার মোবাইল রাখার কাউন্টার আছে, সেখানে মোবাইল, জুতো, মানিব্যাগ প্যাকেট করে আপনি রেখে দিতে পারেন। আপনাকে কুপন দেবে, তারপরে আপনি মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নেই। এটা হচ্ছে নটরাজ মন্দির। নটরাজ মন্দিরে পুজো হচ্ছে ইসকনের মন্দিরের ভেতরেই, এবং সেখানে আমরা কিছু সময় আমরা দেখতে পাবো যে এখানে যে ইসকনের যে ইন্টারন্যাশনাল যে ইসকন প্রধান যে মন্দির, সেটা হচ্ছে আমাদের নদিয়ার মায়াপুরে অবস্থিত, এবং সেখানে বিরাট একটা এশিয়ার না শুধু ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ একটা মন্দির তৈরি হচ্ছে। আপনারা জানেন যে 2024 সালের 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে আমাদের অযোধ্যায় রাম মন্দির, কিন্তু ইসকনেরও যে মন্দির প্রতিষ্ঠাতা রয়েছে, কিন্তু যে বড় মন্দির, যেটা সবচেয়ে বড় মন্দির, সেটা কিন্তু আমার মনে হয়, সকলের মনে হয় 2025 সালে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠাতা হবে। অর্থাৎ 24 সালে রাম মন্দির আর 25 সালে ইসকনের এই বড় মন্দির, সেটা বলাই বাহুল্য। কিন্তু এই দেখুন, সামনে যিনি পুজো করছেন, ইনি হচ্ছেন ইসকনের এই মুহূর্তে যিনি প্রধান, তিনি হচ্ছে, তার নাম হচ্ছে জয় পতাকা। ইনার দর্শন পাওয়া কিন্তু খুব ভাগ্যমানের ব্যাপার, কারণ ইনি হচ্ছেন সকলের একটা, বলতে গেলে এই মুহূর্তে তিনি যেহেতু কৃষ্ণের প্রধান ভক্ত, এবং তিনি ইসকনের এই মুহূর্তে তিনি প্রধান, এবং তাকে প্রণাম শ্রদ্ধা করার জন্য সকলেই ভিড় করে জমান। এই যে পূজারী, তিনি তাকে দিয়ে আশীর্বাদ করাচ্ছেন, এবং তাকে দিয়ে পূজা দিচ্ছেন, সকল কিছু করিয়ে নিচ্ছেন। কিন্তু তিনি একটু অসুস্থ এবং কিন্তু অসুস্থ হলেও তিনি কিন্তু নিষ্ঠার সাথে তিনি সব কিছু এই ইসকনের পূজা অর্চনা সময় কিন্তু আসেন, প্রত্যেক দিন আসেন, এবং সন্ধ্যাবেলায় আসেন, এবং সকালবেলাতেও আসেন। তবে তার সাথে অনেকেই সঙ্গে থাকতে হয়, কারণ তিনি হুইল চেয়ার করেই যেতে হয়, কারণ তার পক্ষে সম্ভব হয় না, তার শারীরিক একটু অসুস্থতা রয়েছেন। তবে তিনি সমস্ত কাজটাই কিন্তু ভক্তি নিষ্ঠার সাথে করেন, এবং তার দর্শন, যেমন রাধা গোবিন্দ দর্শন পাওয়া গেছে, তার দর্শন পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যমানের ব্যাপার, সেটা আমরা পেয়েছিলাম। সকলে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই জয় পতাকা, এনার নাম হচ্ছে জয় পতাকা মহারাজ, এই জয় পতাকা মহারাজকে দর্শন করুন। তিনি এই মুহূর্তে তিনি আরতি করছেন। দেখুন, প্রচুর মানুষ কিন্তু জয় পতাকা যখন তিনি আরতি করছেন, সকলে কিন্তু হরিনাম করছেন। এই হরিনাম করতে করতে আজকে 31শে ডিসেম্বর, যে বছরের শেষ দিন, তারা কিন্তু হরিনাম অর্থাৎ কৃষ্ণ নাম করে দিনটাকে শেষ করলেন আর কি বলা যেতে পারে। কারণ নতুন বছরকে ভালো আসুক, সেই ভগবানের কাছে প্রার্থনা করা যে 2024 সাল সকলের ভালো যাক, সেই প্রার্থনার জন্য কিন্তু 2023 সালের শেষ দিনে মায়াপুর ইসকন মন্দিরে এসে সকলেই প্রার্থনা করলেন। সেখানে আমরাও গেছিলাম, আমাদের পরিবার, আমার মা, আমার 2 মেয়ে এবং আমার স্ত্রী সকলেই গিয়েছিলেন। এবং গৌর নিতাই সকলেই, পাশাপাশি মন্দির আছেন, একদিকে গৌর নিতাই আছে, নিতাই গৌর আছে, আবার একদিকে রাধা গোবিন্দ আছেন। এবং এই যে তিনি জয় পতাকা মহারাজ, তিনি দুটো মন্দিরে তিনি মন্ত্রোচ্চারণ করে তিনি পূজা করছেন এবং আরতি করছেন, এবং আমরা সেখানে ছিলাম দাঁড়িয়ে, সেই ছবিগুলো তোলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ভেতরে ছবি তোলার সুযোগটা আমরা পাই কেন? আমি যেহেতু একটা মিডিয়ার সাথে যুক্ত আছি, তাই এই ভিডিওগুলো আপনারা সবার সামনে সুন্দরভাবে তুলতে পারি। কারণ ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। যদি না আপনি মিডিয়ার লোক হন, মিডিয়ার লোক হলে আপনাকে অবশ্যই অ্যালাউ করবে, তবে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তাহলে আপনাকে অ্যালাউ করবে। এবং এখানে অনেক মানুষ ভক্তরা আসেন। সবে আপনাদেরকে সকলকে বলবো যে যারা ভিড়ভাট্টা পছন্দ করেন, তারা কিন্তু 31 তারিখ বা 1 জানুয়ারি বা হোলির দিন এরকম সময় আসতে পারেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর যারা ভিড় পছন্দ করেন না, তাদেরকে বলবো আপনারা অফ টাইমে আসবেন, ইসকনের সুন্দরভাবে মন্দির দর্শন করতে পারবেন। ওখানে ভেতরে, ইসকনের ভেতরে হোটেল বুক করতে পারবেন, অনলাইনে বুক করতে পারবেন। আপনি mayapur.com যাবেন, সেখানে দেখতে পাবেন হোটেল বুকিং আছে, সিস্টেম আছে, এবং আপনাকে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে, ফোন নাম্বার হয়ে আপনি হোটেল বুক করতে পারবেন, সেই হোটেল বুক করে কিন্তু আপনি যেতে পারবেন। এবং সেখানে আমি বলবো যে ইসকনে এমনও হোটেল আছে, আপনি ডেলি থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ 50 থেকে 100 টাকা দামেও আপনি থাকতে পারবেন, রাত্রিবাস করতে পারবেন। আবার 3000 টাকাও রুমেও আপনি থাকতে পারবেন, 5000 টাকা রুমেও থাকতে পারবেন। সব রকমের মানুষেরই সুবিধা ব্যবস্থা করা আছে এখানে। কিন্তু এই যে ইসকন যে একসাথে, যে এই গতকাল অর্থাৎ 30 তারিখ এবং 31 তারিখ এবং
50 থেকে 60 হাজার মানুষ বসে খাবার খেয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে একসাথে কত মানুষ খাবার খেয়েছে। এবং এই ইস্কনে যদি আমরা যখন ছবি তুলছিলাম ওখানে অনেকেই পরিচিত আমার দেখা গেল, এবং তারাও কিন্তু দেখতে গেছে। বছরের শেষটা দিনটা যেন ভগবানের কাছে প্রার্থনা যে আগামী বছরটা যেন ভালো যায়, সেই আশাতেই অনেকেই এখানে হাজির হয়েছেন, আমরাও হাজির হয়েছিলাম। এবং অপরূপ সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর। তবে একটা জিনিস সবসময় বলবো, যারা মায়াপুর দর্শন করতে আসবেন তারা অবশ্যই কিন্তু আপনাদের হাতে সময় নিয়ে আসবেন, সকাল সকাল বেরোবেন এবং চেষ্টা করবেন যে মন্দিরে যেন আমরা সকালেই পৌঁছতে পারি। কারণ মন্দিরে বেলা 12টার অর্থাৎ দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু মূল মন্দির, এই চন্দ্রোদয় মূল মন্দির, সেই মন্দির কিন্তু বন্ধ থাকে। অর্থাৎ আপনার যে বিগ্রহ দর্শন করতে পারবেন না, কারণ সেই সময়টাই মন্দিরের একদম ভোগ নিবেদন হয়। এবং প্রত্যেক যারা আছেন, যারা আপনাদের সকলকে আমাদের সহযোগিতা করে, ইস্কনের যারা সিকিউরিটি আছে এবং অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে, তারা কিন্তু রেস্টে একটু যান, তাদেরও সেবা করেন। তারপরে কিন্তু 4টের সময় আবার মন্দির খোলে। এই মাঝখানে গ্যাপটুকু কিন্তু আপনাকে অন্যান্য জিনিস ঘুরতে হবে। আর মন্দিরে ঢোকার সময় আপনাকে কিন্তু অবশ্যই বেলা 1টার আগে ঢুকতে হবে, অথবা দর্শন করে নিন, অথবা 4টের পরে দর্শন করে নিন। আর সন্ধ্যাবেলায় 6টার সময়তে সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন। অবশ্যই সন্ধ্যা আরতি দেখবেন, খুবই ভালো লাগবে। সন্ধ্যা আরতিতে এই হরিনাম নাচ কীর্তন, অর্থাৎ সকলে যে বাহু তুলে যে নাচ করে, সেই নাচটা কিন্তু দেখার জন্য আপনাকে কিন্তু আপনার মুগ্ধ করবেই, অবশ্যই মুগ্ধ করবে। তবে এখানে বলবো, আপনারা যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা অফ টাইমে আসবেন। অর্থাৎ কখন অফ টাইমটা, আপনি হোলির সময় আসবেন না। আর এই জানুয়ারি মাস অর্থাৎ 25শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর বা 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, যেগুলো একটা ডেট, খুব প্রসিদ্ধ ডেট, সেই ডেটগুলোতে কিন্তু আপনারা যদি আসেন তাহলে একটু ভিড়ের মধ্যে পড়বেন, ভালো লাগবে। তবে যারা ভিড় পছন্দ করেন না তাদেরকে বলবো এই ডেটগুলো এড়িয়ে আপনি যে কোনো দিন আসুন, দেখবেন আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন এবং হোটেলও পাবেন, রুমও পাবেন। তবে এই পিক ডেটগুলোতে আপনার কিন্তু রুম পাওয়া খুব মুশকিল হয়ে যায় এবং তাতে হোটেল পাওয়া মুশকিল হয়ে যায়। অনেকেই কলকাতা থেকে বহু গাড়ি নিয়ে আসে, তারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্কিং করে আপনারা অবশ্যই ভেতরে মন্দির দর্শন করে আপনি সন্ধ্যা আরতি দেখে আপনারা ফিরে যেতে পারবেন। তবে যারা হাওড়া থেকে আসবেন তাদেরকে বলবো, হাওড়া ট্রেন থেকে কাটোয়ার লোকাল ধরুন, নবদ্বীপ স্টেশনে বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামুন। নামার পরে আপনারা ওখান থেকে বড়ালঘাটে আসুন। বড়ালঘাট থেকে আপনি মায়াপুর ঘাটের নৌকা ধরুন। নৌকা ধরে দেখবেন আপনাকে হুলোর ঘাটে নামিয়ে দেবে। হুলোর ঘাট থেকে আপনি টোটো করে 10 টাকার বিনিময়ে আপনি ইস্কন ঘাটে চলে আসতে পারবেন। আর যদি কৃষ্ণনগর দিয়ে যান তাহলে কৃষ্ণনগরের স্টেশনে নামুন। নেমে আপনি ওখান থেকে অটো আছে, ডাইরেক্ট আপনি অটো পাবেন। অটো দিয়ে স্বরূপগঞ্জ ঘাটে নামবেন। সেখান থেকে ঘাটটা পার হলেই আপনি হুলোর ঘাট হলেই আপনি মায়াপুরে আবার 10 টাকা দিয়ে পৌঁছতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি বাসে যাব, তাহলে আপনি কৃষ্ণনগর থেকে আপনি বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারেন বা কৃষ্ণনগর সদর মোড় থেকে বাস ধরতে পারেন। বাসটা সবসময় মাথায় রাখবেন যে কৃষ্ণনগর হুলোর ঘাটের বাসে উঠবেন। আপনাকে বাস ভাড়া নেবে 30 টাকা, আপনাকে ইস্কনের গেটের সামনে নামিয়ে দেবে। এই ছাড়াও যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে শিলিগুড়ি থেকে বাসে আসতে পারেন। বাসে আসলে আপনি সরাসরি শিলিগুড়ির দিক থেকে যে কোনো বাসে এসে আপনি নামবেন কোথায়। যদি আপনার সরকারি বাসে আসেন বা লাক্সারি বাসে আসেন তাহলে আপনাকে কৃষ্ণনগরে নামতে হবে। আর যদি মনে করেন NH 34 দিয়েই আসতে হবে, কিন্তু যদি মনে করেন লোকাল বাসে আসবেন তাহলে আপনাকে মনে রাখবেন ধুবুলিয়ার পরে চৌগাছাতে নামতে হবে। সেখান থেকে একটা বাস চেঞ্জ করে আবার আপনাকে হুলোর ঘাটের বাসে ধরতে হবে এবং সেখানে আপনি ইস্কন মায়াপুরে চলে যেতে পারবেন। এইভাবে কিন্তু আপনি একদম ইস্কন মন্দিরে পৌঁছতে পারবেন। অর্থাৎ খুব সহজেই ইস্কন মন্দিরে পৌঁছানো যায়, কোনো রকম অসুবিধা হবে না। তবে আপনারা যখন ওখানে যাবেন অবশ্যই আপনার তীর্থস্থান মানেই অনেক জায়গাতেই সব কিছু তো কন্ট্রোল করা সম্ভব হয় না। তবে ইস্কন মায়াপুরের সিকিউরিটি কিন্তু খুব কড়া। এখানে অবশ্য সময় খেয়াল রাখবেন যে পকেট মার হইতে সাবধান, মোবাইল হইতে সাবধান। কারণ এলাকাতেই কিন্তু মোবাইল চুরি হয়, পকেট মারি হয়, অনেক কিছু হয়, সেগুলো কিন্তু সাবধান রাখবেন। আর
মন্দির প্রাঙ্গণে যখন আপনারা ঢুকবেন অবশ্যই জুতো আপনাকে বাইরে কোনো র্যাক আছে সেই র্যাকে বস্তাবন্দি করে রেখে দিতে হবে, তার কোনো পয়সা লাগবে না, সেখানে বস্তায় প্যাকিং করে রাখবেন এবং একটা টোকেন নিয়ে নেবেন। সেই টোকেনটা নিয়ে আপনি মন্দিরে দর্শন করবেন, আবার ঘুরে এসে সেই টোকেনটাকে আপনি দেবেন এবং আপনাকে সেই বস্তাটা দেবে, সেই বস্তার মধ্যে আপনাদের পরিবারের বা আপনার জুতো থাকবে, আপনি নিজেই জুতোটা ব্যবহার করে আবার বস্তাটা ফেরত দিয়ে দেবেন। এইভাবে আপনাকে চলতে হবে। আর ইসকনে কিন্তু দেখুন ওপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু রুম, প্রত্যেকটা কিন্তু রুম, এই যে ওপরে 3 তলা করে রুম এবং অনেক অনেক বলা যেতে পারে যে একসাথে সিঙ্গেল বেডে যে ইসকন কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে 1 লক্ষ মানুষকে রুমে সিঙ্গেল খাটে ঘুমানোর জায়গা দিতে পারে, কিন্তু সেই মানুষ অত মানুষও কিন্তু আমাদের প্রত্যেক দিন থাকে, কিন্তু এই সিজনগুলোতে মানুষের ভিড় প্রচণ্ড বাড়ে, কিন্তু অফ সিজনে কিছু ঘর রুম পাওয়া যায়। আর যদি আপনি অফ সিজনে যান আপনি অবশ্যই ওয়েবসাইটে বুক করে আসবেন, আর না হলে আপনাকে হোটেল রুম বুক করার একটা নাম্বার দিয়ে দেবো এবং সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন। সেখানে প্রচুর ভবন আছে, গদা ভবন আছে, ঈশ্বরদাস ভবন আছে, বংশী ভবন আছে, পদ্ম ভবন আছে, বিভিন্ন ভবন, গীতা ভবন আছে এবং এই বিভিন্ন ভবনে কিন্তু প্রচুর কিন্তু রুম রয়েছে এবং সেখানে আপনাকে সঠিকভাবে বুক করতে হবে এবং কোনো জায়গায় 600 টাকা রুম, কোনো জায়গায় 800 টাকা, কোনো জায়গায় 1000 টাকা, কোনো জায়গায় 3000 টাকা, কোনো জায়গায় 5000 টাকা, এরকম বিভিন্ন রুম আছে, আপনি দেখে নেবেন। তবে প্রতিটা রুমেরই কিন্তু সার্ভিস ভালো, খারাপ সার্ভিস না, এবং কোনোটায় অ্যাটাচ বাথরুম আছে, কোনোটাই কমন বাথরুম আছে, যেগুলো কমন বাথরুম আছে সেগুলো রেটটা একটু কম, অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু অনেক আরও কম পয়সায় পাওয়া যায়, অর্থাৎ বাঁশের ঝাপড়ির ঘর, সেখানেও ঘর পাওয়া যায়, ওপরে টিনওয়ালা ঘর সেটাও পাওয়া যায়, সেখানে কিন্তু আরও কম রেটে পাওয়া যায়। অর্থাৎ কম খরচে থাকতে পারবেন, একটু বিলাসিতাভাবেও থাকতে পারবেন। বিলাসিতা বলতে আপনি একটু স্ট্যান্ডার্ড ঘর, অন্য কিছু নাই, এখানে সমস্তটাই নিরামিষ। তবে ইসকন মায়াপুরে কোনো ধূমপান করা যাবে না, কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না। এখানে যেমন হোলির সময় কোনো দোল উৎসব ভেতরে পালিত হয় না, অত রংটা ব্যবহার হয় না। এখানে কিন্তু মনের রঙে দোল উৎসব পালিত হয়, কৃষ্ণের হোলি হয়, কিন্তু এখানে বাইরের কোনো বাহ্যিক রং ব্যবহার হয় না। তেমনি এখানে কেউ ধূমপান, কোনো রকম মদ্যপান চলবে না ভেতরে। তবে ইসকনের বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, সেখানে আপনাদের কিন্তু একটু যাচাই করে নেবেন। ইসকনের বাইরে অনেক হোটেল আছে, যেগুলো একটুখানি হোটেলগুলো দেখে নেবেন এবং হোটেলের রেটটা যাচাই করে নিয়ে তবেই সেখানে আপনারা থাকবেন। আর চেষ্টা করবেন অবশ্যই ইসকনের ভেতরে থাকার, কিন্তু যদি মনে করেন না সকালে আসবো রাত্রে ফিরে যাব, তাহলে তো কোনো থাকার ব্যাপারই নেই। আর যদি থাকার ব্যাপার থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু থাকার মতন সমস্ত প্রক্রিয়া সেরে নিয়ে আসবেন, আর তারপরেই কিন্তু আপনারা ইসকন মায়াপুর ঘুরবেন। আর ইসকন মায়াপুর ঘুরুন, প্রত্যেক মানুষ, সারা দেশের মানুষ নয়, বিদেশের অন্ততপক্ষে 150 দেশের মানুষ, 150খানা দেশের মানুষ কিন্তু একটা সময়, অর্থাৎ দোল উৎসবের সময় বা অন্যান্য সময়ে কিন্তু আসেন, তাদের দেখা যায়। মূলত দোল উৎসবের সময় যখন হোলি উৎসব হয় তখন কিন্তু 150 থেকে 160 দেশের মানুষ এখানে হাজির হয়, এবং প্রতিটা দেশ থেকে অন্ততপক্ষে 100, 150, 200 করে লোক আসে এবং সেখানে তারা হোটেল, এই রুম সমস্তই বুক করে রেখে দেয় 6 মাস আগে থেকে। ওই কারণে রুম পাওয়া যায় না। তাই বলবো যে আপনারা যারা পিক আওয়ার্সে পছন্দ করবেন, মানুষজন দেখবেন, বিদেশিদের দেখবেন, তারা কিন্তু অবশ্যই আপনাকে পিক আওয়ার্সে আসতে হবে। তবে এই সময় কিন্তু বিদেশি মানুষ কিন্তু কম আসেন, একটু কম আসেন, সবচেয়ে বেশি আসেন হোলির সময়, প্রচুর মানুষ আসে। আর এই সময়টা ভিড়টা হয় বেশিরভাগ আমাদের বাংলার মানুষের ভিড় হয়, পশ্চিমবঙ্গের মানুষের ভিড় হয়, কারণ এই 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই সময় লোকাল মানুষ একটু চায় যে একটু কোথাও কাছাকাছি ঘুরে আসি, বেরিয়ে আসি, তখন এই মায়াপুরটাকে দর্শন করতে আসে। এই মায়াপুর দর্শন করতে এই কারণে আসে, একসাথে একটু প্রসাদও খাওয়া হয় এবং কৃষ্ণ নামও শোনা হয় এবং একটা সুন্দর পরিবেশ, অপূর্ব একটা পরিবেশের একটা সম্মুখীন সবাই হয়। সেই জন্যই এই
এখানে আসে আর কি। তবে আপনাদেরকে বলবো, এই দেখুন আমরা একটা জায়গায় প্রসাদ গ্রহণ করলাম, কারণ পাশে একটা কাউন্টার আছে এবং সেই কাউন্টার থেকে এটা 120 টাকা প্লেট, 120 টাকা করে প্লেট কুপন, যেহেতু আমরা কুপন আগে থেকেই কুপন করিয়ে নিয়েছিলাম, তো কুপন দিয়ে প্লেটগুলো নিয়ে আমরা টেবিল চেয়ারে বসলাম না, আমরা ইসকনের যে মাঠ রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাঠ রয়েছে, সেগুলো মাঠে আমরা বসে চাঁদের পেতে বসে আমরা সকলে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আমরা কিন্তু ভালো ভালো আইটেম ছিল, বেশ খুব কষ্ট করেই খেলাম আর কি, পেটে এতটা খাবার, ভালোই পরিমাণ খাবার দেয় আর কি, যেটা একজনের মানুষের পক্ষে যথেষ্ট আর কি, মানে কম কিছু নয়। 5 রকম 4 রকম তরকারি, ভাজা, মিষ্টি, পায়েস, হ্যাঁ, এবং ভেজ ডাল, এবং অন্ততপক্ষে 3টে রকমের সবজি থাকবে, এবং এবং একটা করে জলের বোতল দেবে আপনাকে, এবং সুন্দরভাবে খাওয়া দাওয়া আপনি কিন্তু মেটাতে পারবেন। আবার এটা 120 টাকা প্লেট বলছি, কিন্তু আপনি 40 টাকা প্লেটও পাবেন, ভাত, ডাল, একটা সবজি, সেটাও খেতে পারবেন। আবার 80 টাকা প্লেটও আছে, সেখানেও সব রকম আছে, সেখানে ভাত থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, একটা করে রুটি থাকবে, সব রকম খাবার আপনি খেতে পারবেন, এবং সেখানে পায়েসও দেবে। কিন্তু এখানে হচ্ছে একটা থালি সিস্টেম, একটা কমপ্লিট থালি 120 টাকা, সেখানে তাই দিয়ে। এরপরে আমরা চলে আসলাম গোশালাতে। দেখুন গোশালা এখানে যে বলে না যে ইসকন মায়াপুরে গোশালা, ইসকন থেকে গোশালা যেতে গেলে যারা বয়স্ক মানুষ তাদের টোটো করে যাবেন, ভেতরে ইসকনের টোটো সার্ভিস আছে, আর যারা অল্প বয়স তারা কিন্তু হেঁটে যেতে পারেন, একটু হেঁটে গেলে আপনার সময় লাগবে, প্রায় ধরুন 10 থেকে 15 মিনিট হেঁটে সময় লাগবে, তারপরে আপনি পৌঁছবেন, 10 মিনিট লাগবেই গোশালায়। সেখানে গোশালায় দেখুন লম্বা লাইন সিঁড়ি দিয়ে উঠছে গোশালায় গোমাতাদের দেখার জন্য, এবং যদিও আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমি বহুবার দেখেছি, আমার মা আর আমি দাঁড়িয়েছিলাম, আমার 2 মেয়ে, ওরা গেছিলো দেখতে, এবং সেখানে গোশালায় গোমাতাদের দেখার জন্য। এখানে কিন্তু এইসব গোশালাতেই নিজস্ব ঘি এবং ছানা, দই, দুধ সব রকমভাবে তৈরি হয়, এবং এখানে বিক্রি করে। এ দেখুন কত, দেখুন কার, দেখুন গাড়ি, দেখুন মানে বিভিন্ন রাজ্যের নাম্বার দেখে, দেখুন ঝাড়খণ্ডের নাম্বার, বিভিন্ন জায়গায় আসামের নাম্বার দেয়া গাড়ি, অর্থাৎ বুঝতে পারছেন শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, বাইরেরও কিন্তু অনেক গাড়ি এখানে এসছে এবং পার্কিং করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিংয়ের সাইড দিয়ে রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি। এই যে আমার পরিবার সকলে, আমার স্ত্রী, আমার 2 মেয়ে, কত গাড়ি দেখুন, এইসব গাড়িগুলো কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সারাদিন, এবং সন্ধ্যেবেলায় গাড়িগুলো বেরিয়ে যাবে। অনেক বড় বড় বাস নিয়েও আসে, সে বাসও দাঁড়িয়ে রয়েছে, এবং চারিদিকে শুধু ফুল সবুজ। একটু আজকের দিনটা একটু ঠান্ডা, একটু বলতে গেলে কম ছিল, আর একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। দেখুন নতুন মন্দিরের চূড়াটা, সূর্যের আলোটা পড়েছে, কত সুন্দর লাগছে, একদম অপরূপ সুন্দর দেখতে লাগছে। এটাও একটা, আমরা এই গোশালার যেখানে যাচ্ছিলাম সেখান দিয়ে আমরা, এখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা গেলাম, এখান দিয়ে, এটা হচ্ছে দেখুন একটা গোশালার পাশ দিয়ে একটা গরুর গাড়ি, এখানে কিন্তু গরুর গাড়ি কিছু প্যাসেঞ্জার চড়ে, এগুলোতে আপনি চড়তে পারেন। এখানে রেটটা জেনে নেবেন, রেট জেনে নিয়ে, বিভিন্ন রেট আছে, বিভিন্ন যতটা ঘুরবেন তো সেরকম রেট আছে, সেরকম রেট অনুযায়ী আপনাকে কিন্তু এই গরু গাড়ি করে আপনি ঘোরাবে, এবং বেশ সুন্দর পরিবেশ, খারাপ লাগবে না। তবে একদিনের বা 2 দিনের খুব ভালো সফর কিন্তু মায়াপুর। দেখুন কত সুন্দর, দেখুন এখানে সব গোমাতাগুলো সব রয়েছে, এটা কিন্তু দোতলায় আছে, তো গোমাতাগুলো কিন্তু দোতলায় আছে, এরা কিন্তু সুন্দর গোমাতা এরা, এবং খুব মানে কী বলবো, এগুলো খুব যত্নবান মানে গরু আর কি, এদের খুব যত্ন করা হয় এদেরকে, এবং এখানে ইসকনের নিজস্ব গরু এগুলো, এবং গোমাতা যাকে বলা হয়, বা এই গোশালাতে এই গোমাতাগুলো থাকেন, এবং এদেরকে সেবা দেন ইসকনেরই ভক্তরা, প্রত্যেক দিন তাদেরকে খাওয়া দাওয়া, সমস্ত যত্ন আদি, স্নান করানো, সমস্ত কিছু করায়। দেখুন কত সুন্দর, কত গোমাতা, মানে মানে তুলনা করা যায় না, প্রচুর প্রচুর প্রচুর, এবং সেখানে বিভিন্ন রঙের গোমাতা, এইসব গোমাতা গুলো এখানে দেখা একটা ভাগ্যবানের বিষয়, যে সত্যি কথাই আজকে যে এই গোমাতার জন্য অনেক কিন্তু তাদের যে দুধ দেয়, সেই দুধ থেকে ছানা, ঘি, মধু, দই, অনেক কিছু হয় আর কি। তবে এখানে আমরা যে কথাগুলো বলছিলাম, এই যে আমার ছোটো মেয়ে, এই মাঝে হাট করে একটা দেখলাম, এটা বিদেশি যাচ্ছে ফটোগ্রাফার, তারা এখানে ছবি তুলছে আর কি। এখানে কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম আর কি,
বাইরে দাঁড়িয়ে তারপরে আবার চলে গেলাম ইসকন মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে গেলাম ইসকনের। আপনি যদি ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ ইসকন যে মূল মন্দির আছে চন্দ্রদেব মন্দির সেটা তো আছেই, কিন্তু যে নতুন মন্দিরটা, সেই মন্দির যেহেতু তৈরি হচ্ছে, সেই মন্দিরের এক অংশ কিন্তু খুলে দিয়েছে দর্শকের জন্য, অর্থাৎ একটা ফ্লোর খুলে দেওয়া আছে, সেখানে কিছু মানুষ যাচ্ছে, সেখানে কিন্তু গেলে মানুষজন দেখতে পারবে একটা ফ্লোর, সব ফ্লোর এখনও ওপেন হয়নি, কাজ চলছে এইখানে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এবং পাশে নিউ ইয়ার এখানে কীর্তন ফেস্টিভ্যাল হবে এখানে কিন্তু নতুন বছরের বর্ষবরণ উৎসব হবে, সেটাও 31শে রাত্রে হয়, রাত্রি 2-2:30 পর্যন্ত হয়, এবং সেটাও অনেক মানুষ এখানে দেখে। হ্যাঁ, পাশাপাশি দেখুন এটা এখন কত সুন্দর একটা ছবিটা, এটা হচ্ছে একদম ইসকনের যে নতুন মন্দিরের ফ্রন্ট। এটা আসলাম, এটা কিন্তু সমাধি মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির। ইসকন প্রতিষ্ঠাতা যে প্রভুপাদ আছেন, তিনি যে সারা বিশ্বে তিনি এই নাম কীর্তন ছড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দিয়েছিলেন, সেই প্রভুপাদের সমাধি মন্দির এটা কিন্তু এখানে এই মন্দির থেকে কিন্তু অনেক দূর দূর উপরে উঠলে আপনি কিন্তু সেই কৃষ্ণনগর নবদ্বীপের বেশ অংশ দেখা যাবে। এখানে একটা পাশে একটা ঝিল রয়েছে এবং ঝর্ণাটা চলছে এখানে সুন্দর। আমরা তখন প্রায় বিকাল গড়িয়ে আসছে, বিকালের ছবি এটা। সকাল থেকে আপনারা যে ছবিগুলো দেখলেন, এটা প্রায় বিকালের ছবি, সূর্য অস্তর দিকে যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবার ইসকন গেটের দিকে আমরা গিয়ে আবার বেরিয়ে যাব, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অল্প সময়ের মধ্যেই আমরা ইসকন গেটের দিকে চলে যাব। এ দেখুন বাস দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই যে হুলোরঘাটের বাস, কৃষ্ণনগর হুলোরঘাটের বাস, এই বাসটা কিন্তু কৃষ্ণনগর থেকে আসলো এবং ইসকন গেটের সামনে দাঁড়িয়ে আছে, মানে প্যাসেঞ্জার নামাচ্ছে। ঠিক এরকমই আবার হুলোরঘাট থেকে উল্টো দিকে বাস আসবে, সেই বাসটা কিন্তু কৃষ্ণনগর যাবে। এই কিন্তু আপনাকে মনে রাখতে হবে সন্ধ্যে 7টা পর্যন্ত বাস, লাস্ট বাস হচ্ছে এইখানে কৃষ্ণনগরের দিকে। আবার আপনি যদি হুলোরঘাট হয়ে বাসে যান, সেটা আপনি ট্রেন টাইম টেবিল দেখে নেবেন। আপনি ঘাট রাত্রি 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আপনি ঘাটে অ্যাভেলেবল, ঘাট পাড়ে নবদ্বীপে গেলে আপনি ট্রেন লাইনে আপনার ট্রেন লাইন দেখে নেবেন। এটা রাত্রের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ইসকনের বাইরে থেকে তোলা গেট, হ্যাঁ, এবং এখানে প্রচুর মানুষ বাইরে দেখুন এবং দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরাও বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি সেখানে। সময় আমাদের এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসেই আমরা উঠে পড়বো। আমরা প্রায় 29 লগ্নে চলে এসেছি, অর্থাৎ সারাদিনের মায়াপুরের একটা ট্যুর গাইড আপনাদের দেখালাম। বাস চলে এসেছে, এই বাসে আমরা উঠে পড়বো, যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর। এই বাসে উঠে কিন্তু আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দেবো, এবং এখান থেকে বাসটা সরাসরি প্রথমে ধুবুলিয়া যায়, ধুবুলিয়া থেকে তারপরে কৃষ্ণনগর যায়, অর্থাৎ NH-34-এর ওপর দিয়েই কিন্তু যাই বাসটা। তবে ভিডিওটা আপনাদের, যে আমরা বাসে উঠে পড়েছি, আমরা 5 জন। আমরা কোথা থেকে আসলাম? থেকে 4 এটা হচ্ছে চৌগাছা। কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার যদি নতুন সদস্য হন আমাদের চ্যানেলে, তবে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকে অল করে রাখবেন, তাহলে আপনার কাছে ভিডিওটা আগে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন বছরের সকলের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন।